গাজায় জাতিগত নিধন চালিয়েছে ইসরায়েল, জাতিসংঘের তদন্ত কমিশনের ঘোষণা অস্বীকার করছে ইসরায়েল। প্রতিবেশী দেশগুলোতে গণবিক্ষোভে সরকার পতন, উদ্বিগ্ন ভারতের মোদী সরকার, ঠেকানোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মিথ্যাচারের অভিযোগে মার্কিন সংবাদপত্রের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা ঠুকলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সম্পদ জব্দ করলে পদক্ষেপ নেওয়া হবে, ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি জানালো মস্কো। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। জাতিসংঘের একটি তদন্ত কমিশন ঘোষণা করেছে গাজায় জাতিগত নিধন চালিয়েছে ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত 5টি গণহত্যার মধ্যে 4টি সংঘটিত হয়েছে। এগুলো হলো একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, গোষ্ঠীটিকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে পরিস্থিতি তৈরি করা ও শিশু জন্মরোধ করা। মঙ্গলবার জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশনের চেয়ারপারসন নাভি পিল্লাই এ ঘোষণা দিয়েছেন। আল জাজিরাকে পিল্লাই বলেছেন, ইসরায়েলি প্রেসিডেন্ট ইসহাক হারজোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ট এই জাতিগত নিধনে জড়িত। প্রতিবেদনটিকে বিকৃত ও মিথ্যা দাবি করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। And military leaders, including President Isaac Herzog, Prime Minister Benjamin Netanyahu, and then Defense Minister Yoav Gallant had incited the commission of genocide. ভারতে 1974 সালের পর যত আন্দোলন হয়েছে সেগুলোর ইতিহাস, কার্যকরণ এবং গতি প্রকৃতি নিয়ে গবেষণার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে গণবিক্ষোভে সরকার পতন হয়েছে। এ ধরনের আন্দোলনের আশঙ্কায় ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বেশ উদ্বিগ্ন। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, স্বার্থান্বেষী গোষ্ঠীর ব্যাপক আন্দোলন ঠেকানোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ধারাবাহিকতায় ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। ভারত যুক্তরাষ্ট্রের কাছে সবকিছুই বিক্রি করে, অথচ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভুট্টাও কিনতে চায় না, এমনই অভিযোগ করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেছেন, শুল্ক না কমালে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা কঠিন হবে। সোমবার এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক আরও বলেছেন, ভারত তাদের 140 কোটি জনসংখ্যার কথা বলে বড়াই করে, অথচ দেশটি সামান্য পরিমাণ মার্কিন ভুট্টাও কিনতে চায় না। সম্পর্ক একমুখী হয়ে গেছে। ওরা আমেরিকার কাছে বিক্রি করছে, কিন্তু তাদের বাজার আমেরিকার জন্য বন্ধ করে রেখেছে। রাশিয়ার সম্পদ জব্দের চেষ্টা করলে পদক্ষেপ নেবে মস্কো। সোমবার ইউরোপীয় দেশগুলোকে এমন হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়া। 2022 সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনাবাহিনী পাঠান। তারপর থেকে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেন সীমাবদ্ধ করে। 300 থেকে $350 বিলিয়ন মূল্যের সার্বভৌম রুশ সম্পদ অবরুদ্ধ করে রাখে। এতে প্রধানত ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ সরকারি বন্ড রয়েছে। এগুলো ইউরোপিয়ান সিকিউরিটিজ ডিপোজিটে রাখা ছিল। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন চাচ্ছেন অবরুদ্ধ রাখা রুশ সম্পদ ইউক্রেনের প্রতিরক্ষা খাতে দিয়ে দিতে। দ্য নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা ঠুকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, পত্রিকাটি প্রায় 1 দশক ধরে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে। এটি রেডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির ভার্চুয়াল মুখপাত্র। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্প জানান, তিনি দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছেন। এটি আমেরিকার ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ও অধঃপতিত সংবাদপত্র। ফ্লোরিডা অঙ্গরাজ্যে এই মামলা দায়ের করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে আর হামলার নির্দেশ দিবেন না। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, কাতার আমেরিকার খুবই ভালো মিত্র। নেতানিয়াহু এখন থেকে কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন। গেল 8 সেপ্টেম্বর ইসরায়েলি বিমান বাহিনী কাতারে আশ্রয়প্রাপ্ত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে দোহায় হামলা করে। হামলায় হামাস সংশ্লিষ্ট 5 জন সহ মোট 6 জন নিহত হন। হামলার কয়েক ঘন্টা পরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ডেভিড বলেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী এ হামলার ব্যাপারে আগেই জানিয়েছিলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন তার দেশ আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। গাজা যুদ্ধ এবং তার সরকারের নীতির কারণে আন্তর্জাতিক চাপে তিনি একথা স্বীকার করলেন। সোমবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনে নেতানিয়াহু জানিয়েছেন তারা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে আছেন, ধীরে ধীরে স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। নেতানিয়াহুর এ মন্তব্যে ক্ষোভ জানিয়ে বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, বিচ্ছিন্নতা ভাগ্য নয়, এটা নেতানিয়াহুর ভুল ও ব্যর্থ নীতির ফল। তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশ বানিয়েছেন। আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করছে কাতার। মঙ্গলবার তেল আবিব থেকে দোহায় যাওয়ার সময় এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেছেন, একমাত্র কাতারই ইসরায়েল হামাসের যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে পারে। গেল সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর তেল আবিব গিয়েছিলেন রুবিও। সেখান থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন তিনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক তাদের উপর আরও হামলার সম্ভাবনা আছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। গেল 24 ঘন্টায় টানা বোমা বর্ষণে 51 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 6 বছর বয়সী যমজ শিশু এবং 3 জন সাংবাদিকও রয়েছেন। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে, গাজা সিটির উত্তর ও পশ্চিমাঞ্চলে অস্বাভাবিক তীব্র হামলা চালানো হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 64,905 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,64,926 জন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মরদেহ চাপা পড়ে আছে। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি বলেছেন, শহরের পেনশন তহবিলের ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করা উচিত নয়, কারণ ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। গত সপ্তাহে সিবিএস নিউ ইয়র্ককে দেয়া সাক্ষাৎকারে সাংবাদিক মার্সিয়া ক্রেমারের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে নিউ ইয়র্ক সিটির পেনশন তহবিলের প্রায় $315 মিলিয়ন ইসরায়েলি কোম্পানি এবং রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অটল সমর্থনই কাতারে ইসরায়েলি হামলা সুযোগ করে দিয়েছে। শুধু কথায় ইসরায়েলি বর্বরতা বন্ধ হবে না, মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সোমবার দোহায় আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি এর সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর উপর সাম্প্রতিক হামলার পরও ইসরায়েল নিজেকে চাপ মুক্ত মনে করছে। কাতারে হামলার মাধ্যমে ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই নতুন এক বিশ্ব ব্যবস্থার জন্ম নেবে। গাজায় চলমান অভিযানের কারণে আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তার সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদের কাছে তিনি বলেন, গাজায় গণহত্যা চলছে। 2022 সালে ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিষিদ্ধ করা হয়েছিল, সেভাবে ইসরায়েলকেও নিষিদ্ধ করা উচিত। সানচেজের অবস্থানকে সমর্থন করেছেন স্পেনের ডিজিটাল রূপান্তর মন্ত্রী অস্কার পোলেজ এবং সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উর্তাসুন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।